দেখো, ডব্লিউপি কনস্টেবল যে ইন্টারভিউ আগে নিশ্চয়ই অনেকে জানতে, আমি বলেছিলাম বা অনেকেই অনেক জায়গা থেকে খবর পেয়েছিলে। তো আজকে অফিসিয়াল নোটিশটা চলে এলো। 29 তারিখ থেকে শুরু হচ্ছে। আর সেই সাথে আমি যেটা বলেছিলাম যে কেপিএসআই এর সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে হয়তো রেজাল্ট চলে আসার, যে এই ইন্টারভিউটা হয়ে যাওয়ার পরে হয়তো কেপিএসআই এরও হয়ে যেতে পারে। সেই কারণের জন্য ডব্লিউপি কনস্টেবল এবং হচ্ছে কেপিএসআই এই দুটোরই একসাথে করাবো বলেছে। কিন্তু যাদের শুধুমাত্র কেপিএসআই আছে, তোমরা এখন থেকে জিনিসগুলো মানে বুঝে নিতে পারো যে কি কি রেডি করতে হবে, সেই জিনিসগুলো করতে পারো। কিন্তু যেটা মক ইন্টারভিউ, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, ঠিক আছে, দুটো জায়গাতে ক্ষেত্রেই যেটা ডব্লিউপি কনস্টেবল যেগুলো যাদের, তাদেরই আগে এখন নিয়ে নেবো, কারণ হাতে একদমই এখন সময় নেই। আমি আজকে প্রথমে কিছু জিনিস বলে দেবো, যদি হয়তো সবাই তৈরি নেই বা জানো না কেমন ভাবে কি করতে হয় না করতে হয়, তবু আমি 4-5 জনের একটু ডেমো ইন্টারভিউটা আজকেই নিয়ে নিতে চাই। তার আগে কিছু কথা যে, দেখো যে ডব্লিউবি কনস্টেবল খুব তাড়াতাড়ি, মানে ধরো মোটামুটি 20,000 যদি ক্যান্ডিডেট হয়, 18-20,000 ক্যান্ডিডেট, হয়তো 15টা জোনে হচ্ছে, মানে প্রতিটা জায়গায় 1,000-এরও বেশি করে ক্যান্ডিডেট ডাকতে হবে প্রতিদিন। তো খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে। খুব জোর হলে একটা ক্যান্ডিডেটের পিছনে 3 থেকে 4 মিনিট কি ম্যাক্সিমাম হয়তো 5 মিনিট টাইম দিতে পারে, তার থেকে বেশি টাইম দেবে না। ওইটুকু সময়ের মধ্যে একটা ক্যান্ডিডেটকে জাজমেন্ট কিভাবে করবে? তো বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয়, মানে এক্সপিরিয়েন্স যেটা শুনেছি, যে হয়তো অনেককেই বলা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল যে কি করে বুঝে যান যে এত তো বেশিক্ষণ, 2 মিনিট 3 মিনিট? তো প্রথমত একটা জিনিস বলে যে ইন্টারভিউয়াররা নাকি ওরা ওই কোশ্চান, যে সমস্ত কোশ্চান গুলো করে, জাস্ট এমনি ফর্মালিটিস ওইগুলো। আসল অ্যাপিয়ারেন্স, মানে একটা ক্যান্ডিডেট কিভাবে ঢুকছে, মানে এসআই এর ক্ষেত্রে অবশ্যই একটু বেশি ইয়ে করা হয়, কিন্তু কনস্টেবল টনস্টেবল এগুলোর ক্ষেত্রে শুধু জাস্ট ওরা দেখে যে কিভাবে ক্যান্ডিডেটটা ঢুকলো, এন্ট্রি নিল, তার কথা বলার ধরন কেমন, কমিউনিকেশন স্কিলটা কেমন, সে কিভাবে রিয়াকশন দিচ্ছে, বা তার কনফিডেন্স লেভেল কতটুকু, এইরকম মোটামুটি একটা আইডিয়া করে ওনারা একটা নাম্বার দিয়ে দেয়। তাই মাথা বোঝাই করে লাভ নেই। এটা বারবার বলে দিচ্ছি যে এমন প্রতিবারই হয় যে কিছুজন বলে এই নোট দিন, ওই নোট দিন, বলে প্রচুর জন আর কি বলে যে এই নোটটা লাগবে, সেই নোটটা লাগবে, এই নোটটা দিন। প্রথমত একটা জিনিস বলি যে যারা ডিপার্টমেন্টে নেই, তাদের ডিপার্টমেন্টাল কোনো কোয়েশ্চেন করা দরকার নাই। যে র্যাঙ্ক ফ্যাঙ্ক পুলিশের বিভিন্ন জিনিস হয়, হ্যাঁ, ওগুলো নিজের জানার জন্য করতে পারো। কিন্তু যারা ডিপার্টমেন্টে নেই, তাদেরকে যেমন এরকম ধরনের কোনো কোয়েশ্চেন করে না। কারেন্ট অ্যাফেয়ার্স কোনো জিনিস, হ্যাঁ, যদি খুব সম্প্রতি হয়েছে বা ট্রেন্ডিং ছিল, সেই সমস্ত জিনিসকে করতে পারে। কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স করা দরকার নেই। ঠিক আছে, ইন্টারন্যাশনাল, হ্যাঁ, ইন্টারন্যাশনাল হয়তো বাংলাদেশ প্রসঙ্গে আসতে পারে, বা এই প্রতিবেশী রাষ্ট্র যেহেতু এরকম আসতে পারে। কিন্তু খুব বেশি প্যালেস্তাইন বা ইসরায়েল ওইরকম ধরনের জিনিস ওই অতটা কনস্টেবলে আশা করি আসবে না, মানে ওইগুলোর মধ্যে আসে। তা আমি আবার তা প্রথম থেকে আবার একটা জিনিস বলে দিই, যে একদম প্রথম থেকে জিনিস বলে দিচ্ছি যে কি কি রেডি করতে হবে না করতে হবে, সেই ব্যাপারটা বলি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আসল কিন্তু হচ্ছে কনফিডেন্সটাই, যে তুমি কিভাবে ঢুকছো আর কিভাবে কথা বলে আসছো। এইটুকু জেনে রাখো যে যদি একটা কোশ্চেনের আনসারও যদি তুমি না পারো, একটা কোশ্চেনের আনসার মানে কি, সাধারণ জিনিস তোমাকে জিজ্ঞাসা করেছে তোমার নিজের সম্পর্কে, তোমার কোয়ালিফিকেশন সম্পর্কে, তাও বলতে তুমি কাঁপছো। এইগুলো বাদ দিলাম, যে এই সমস্ত জিনিস তুমি ঠিকঠাক বলে এসেছো, অন্য কোশ্চেন হয়তো তুমি পারছো না করতে, কিন্তু তাদের সঙ্গে চোখে চোখ রেখে, তোমার হাত পা না কেঁপে, তুমি যদি ইন্টারভিউ রুম থেকে যদি বাইরে চলে আসো, তাহলে জানবে 5 নাম্বার পেয়ে গেছো। 5 থেকে 7 নাম্বার তুমি এমনিই পেয়ে গেছো। যদি হাত পা যদি তোমার না কাঁপে, চোখে মুখে যদি ভয়ের ছাপ না থাকে, ইন্টারভিউ রুমে প্রবেশ করে তাদের সঙ্গে কথা বললে চলে এলে, এতেই তুমি 6-7 পেয়ে গেছো। আর কোশ্চেনের জিনিস কি হতেই পারে, ধরো কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হলো, নাই জানতে পারো, কিন্তু সহজ কোশ্চেন ধরো কোনো কিছু দিলে সেইগুলো হয়তো পারলে না। ধরো পলাশি যুদ্ধ ধরলো, কি মহাবিদ্রোহ ধরলে কত সালে হয়েছিল, ঠিক আছে, এই সমস্ত জিনিস না পারলে একটা জিনিস ইয়ে হতে পারে। তো এই জিনিস ছাড়া ধরো উদ্ভট, বা হয়তো অনেক সময় উদ্ভট কোশ্চেনও জিজ্ঞাসা করা হয়, তো ওই রকম সিচুয়েশন তুমি কিভাবে হ্যান্ডেল করছো বা কিভাবে তুমি রিয়াকশন দিচ্ছ, সেই জিনিসটা জাস্ট দেখবে। তাই উদ্ভট বা কোনো কোশ্চেন না পারলে অতটা চিন্তার কিছু নেই, জানি না বলে ছেড়ে দেবে।
তাই প্রথম থেকে আসছি, নোটসটা তোমাদেরকে যদিও শেয়ার করেছি, তো এখান থেকে আমি কিছু কথা বলে নিই যে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো বিষয়টা কি একই, অনেকটা একই রকমেরই। পোশাক আশাক বা এই সমস্ত জিনিসের দিক থেকে বলে একই রকম, কিন্তু সাধারণত ইন্টারভিউ যেটা হয় সেটা নন গ্রাজুয়েট লেভেলে যেটা হয় তাদের সেগুলোকে ইন্টারভিউ বলা হয়। পার্সোনালিটি টেস্ট হচ্ছে গ্রাজুয়েট লেভেল, সেটা বলে নয়, কিন্তু পার্সোনালিটি টেস্ট মানে ব্যক্তিত্ব, অনেকটা ব্যক্তিত্ব পরীক্ষা। অর্থাৎ ইন্টারভিউ মানে জাস্ট একটা ফর্মালিটি, শুধু একটা ফর্মালিটিস ইন্টারভিউ। বেশ এই ক্যান্ডিডেটটা ফিট কিনা, তার সাইকোলজিক্যাল সে কিভাবে রিয়াকশন দিচ্ছে, বা শারীরিক বা মানসিক দিক থেকে মোটামুটি ফিট আছে কিনা, কথা টথা বলতে পারে কিনা, সেই জিনিসটা শুধু টেস্ট নেওয়া হয়। কিন্তু একটা পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে সেই সঙ্গে সাধারণ জ্ঞান, তারপরে যে কথা বলা, বা তার যে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, বা দেখবে এসআই পরীক্ষাতে, এসআই ইন্টারভিউ এর ক্ষেত্রে অনেক সময় সিচুয়েশনাল কোশ্চেন করা হয়, যদিও কনস্টেবল অনেক সময় করে। এই যে সিচুয়েশনাল কোশ্চেন কেন করা হয়, তার কারণ হচ্ছে তার যে ইনস্ট্যান্ট জাজমেন্ট করার ক্যাপাবিলিটি কতটুকু আছে, যে তৎক্ষণাৎ কোনো একটা বিষয় সে সিদ্ধান্তে আসতে পারছে কিনা, বা কিভাবে ভাবছে, এই সমস্ত জিনিসগুলো, বা আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, বিচক্ষণতা, এই জিনিসগুলো পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে আরো অনেক চেক করা, এটাই পার্থক্য। পোশাকের ব্যাপারটাকে ভালো করে দেখে নাও, যে এই জায়গাতে যারা ভালো করে পোশাক পরে যায় না, তাদের এর আগে বলা হয়েছিল যে পোশাক কে বলে দিয়েছিল, বা তুমি নিজে করেছো কিনা, বা কোনো কোচিং সেন্টার বা কেউ তোমাকে সাজেস্ট করেছে কিনা, এরকম জিজ্ঞাসা করা হয়, মানে বলেছিল যে এত সুন্দরভাবে পরে এসেছো। তাই অবশ্যই ফার্স্ট যেটা অ্যাপিয়ারেন্স, এই জিনিসটা সবাই দেখে নাও, যে হালকা কালারের ফর্মাল শার্ট, একদম পুরো যে স্কুলের মতো যে সাদা হয় সেরকম সাদা না নিলেও হবে, ঠিক আছে, বা শুধু সাদা নিতে হবে এমন ব্যাপার নাই, অন্য কোনো কালারেও নিতে পারে, কিন্তু হালকা নেবে। এবং অবশ্যই প্যান্ট কালো হতে হবে, আর খুব টাইট ফিটিং করবে না, ঠিক আছে, যেটা হয় সেই যারা কোম্পানি টোম্পানিতে কাজ করে একদম পুরো সেই টাইট ফিটিং টাইপের করে, ওই রকম অতটা টাইট ফিটিং করবে না। আর হচ্ছে জুতো, কালো প্যান্ট জুতো, তবে অনেক সময় জুতো বা বেল্ট যেটা পুলিশের যেরকম হয় যে খাকি, ওরকম বাদামি ব্রাউন করে নিতে পারো, অসুবিধা নেই। ক্লিন বা ট্রিম শেভ, ক্লিন শেভ করে যাওয়াই ভালো, তবে আহ, এটাও একটা যেমন হচ্ছে মানানসই ব্যাপার। অনেক ক্ষেত্রে যেমন হতে পারে কেউ কাউকে পুরো ক্লিন শেভ করলে ভালো লাগে না, বা কেউ হয়তো করে না, তো সেটা ট্রিম শেভ করে যেতে পারো, মানে জিরো দিয়ে হোক বা একে দিয়ে ইয়েতে দিয়ে করে যেতে পারো, ঠিক আছে। ওটা ওটা ব্যাপার যে মানে তোমার চেহারার সঙ্গে কেমন মানে মানাচ্ছে, বা কি জিনিসটা সেটা। সবাই তো দেখতে ভালো হয় না, তাই না? দেখতে ভালো হয় না, কিন্তু কেমন ভাবে চুল কাটলে বা কি রকম ভাবে অ্যাপিয়ার হলে তাকে ভালো লাগছে মোটামুটি একটা দেখতে, সেই ব্যাপারটাও কিন্তু এখানে ম্যাটার করে। তাই তোমার চেহারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে করা, হ্যাঁ, তবে তা বলে বড় বড় চুল ওরকম করবে না, বা ছোট চুল বলতে ওই আর্মি টার্মিদের মতো যেমন হয় পুরো, বা পুলিশরা এরকম করে নেয় পুরো, সেই এই সাইড গুলো কেটে নেয় জিরো করে, ওরকমও করবে না, ঠিক আছে। মোটামুটি এখন একটা সভ্য ভদ্র, মানে যেরকম যতটুকু হওয়া যায় সেরকম ছোট করে কেটে যাবে। মহিলাদের ক্ষেত্রে চুড়িদার বা শাড়ি পরতে পারো ফর্মাল, বা অনেকে যেমন এর আগেবার একটা মহিলা তোমার এই পুরুষদের মতোই, যে মানে প্যান্ট আর প্যান্ট শার্ট ওটাই পরে গেছে, তো সেটাতেও বলেছিল ভালোই যে আহ, একদম ঠিক আছে, মানে তুমি ফিট ফর দিস জব, এরকম বলেছিল, এবং ভালো নাম্বার 11.5 বা এরকম একটা বেশি নাম্বার দিয়েছে। তো চাইলেও সেটাও পরে যেতে পারে, অসুবিধা নেই। যে মেয়ে বলে চুড়িদার বা শাড়ি এই জিনিসটা পরতে হবে তাও কোনো ব্যাপার না। চুল বেঁধে যাওয়াই ভালো, পা ঢাকা জুতো পরে যাবে, গহনা ব্রেসলেট ট্যাটু এই সমস্ত জিনিস করবে না। এবার কি কি বিষয়টা তোমাকে জেনে যেতে হবে। একটা প্যাটার্ন হয় এরকম যে নিজের, সবার প্রথমে হচ্ছে নিজের সম্পর্কে বলা বা নিজের সম্পর্কে জানা, ঠিক আছে, নিজের সম্পর্কে। এটা যেমন অনেককে বলতে বললে অনেকে থতমত খায়, মানে কি বলবে খুঁজে পায় না, বা কাঁপে। নিজের সম্পর্কে বলতে বলা হলে নাম, বাবার নাম, কোথা থেকে আসছো, বাবার নামেই আমি এই জেলার অন্তর্গত, এই থানার, মানে এই থানা টানা অত করে এরকম করে বলা দরকার নেই, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অমৃতকুণ্ড থেকে আসছি, যেমন আমার ক্ষেত্রে বললাম যে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অমৃতকুণ্ড থেকে আসছি। কোন জায়গাটাতে তুমি থাকো, কোন থানার অন্তর্গত, আর কোন জেলা, জাস্ট এইটুকু বলে ছেড়ে দেবে। 2008 সালে মাধ্যমিক, 2010 সালে উচ্চ মাধ্যমিক, যদি গ্র্যাজুয়েশন বলো গ্র্যাজুয়েশনও বলে দিতে পারো, এত সালে গ্র্যাজুয়েশন পাস করে এই সাল থেকে প্রস্তুতি নিচ্ছি, বর্তমানে এই করছি, টিউশন পড়ানোর সঙ্গে যুক্ত হোক বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত হোক। আর হবিটা শেষে বলে দিও। এই হবিটা নিয়ে কিন্তু অনেক সময় এটা করা হয়, কারণ হবি জিনিসটা এমন একটা জিনিস তো,
যারা একটা আদর্শ মানুষ হয় বা যারা সফল হয়, মানে এটুকু জানবে যে প্রত্যেকটা ব্যক্তির না একটা হবি থাকে। কারণ মানুষ সবসময় তো সমস্ত সে কাজের মধ্যে ডুবে থাকতে পারে না, তার অবশ্যই একটা শখ থাকে। এবং শখ জিনিস সেটাকে বলা হচ্ছে যে জিনিসটা সে রেগুলার করে, অন্তত হলে সপ্তাহে অন্তত হলে একদিনও যেন করে। এমন নয় যে হয়তো তুমি বললে আগে করতাম এখন করি না, তাহলে সেটা আর হবি রইল না। মানে হবি এমন জিনিস যে যতই তুমি ব্যস্ততার মধ্যে থাকো না কেন বা যাই হোক না কেন, তুমি একটা হবি সেই জিনিসটা করবেই, তোমাকে করতে হবে। কারো যদি ক্রিকেট খেলা হয় তাহলে সে যেমন যতটাই ব্যস্ততার মধ্যে থাকুক সে অন্তত আধ ঘন্টাও খেলবে। তো সেটা যাদের ক্ষেত্রে নেইও, সেটা এখন দেখো যে কি করবে না করবে, সেটা কিন্তু হবিটা প্রায় ধরে রাখতে পারে 70% থেকে 80% জিজ্ঞাসা করা হয় এটা। তাহলে একটা গেল নিজের সম্পর্কে বলা, এবং এটা কিন্তু বারবার প্র্যাকটিস করো, মানে দরকার হলে বাড়িতে আয়নার সামনে গিয়েই বলো, আমার নামেই, আমি এখান থেকে আসছি, এই এত সালে এত এত পাস করেছি, এই জিনিসগুলো। আর খুব ধীরে ধীরে একদম বলবে না, একটু জোরে গলাতে বলবে, জোরে কিন্তু নম্র বলবে। নিজের সাবজেক্টটা, নিজের সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে মানে যে যা সাবজেক্ট নিয়ে পড়েছে সেই সাবজেক্টটা সম্পর্কে বেসিক নলেজ অবশ্যই জেনে যাবে। এই সাধারণ জ্ঞানের যে ব্যাপারটা সেটা হচ্ছে মাধ্যমিক পর্যন্ত, ওই যে একটা জিনিস বলেছি যে ফরম্যাট চেঞ্জ হয়ে যায়। যে ধরো কেউ হয়তো বললো আমি ইতিহাস নিয়ে পড়েছি, তাকে অঙ্কের কোনো একটা সূত্র জিজ্ঞাসা করলো, কেউ বলে আমি সায়েন্স নিয়ে পড়েছি, তাকে হয়তো ইতিহাস ভূগোল থেকে কোশ্চেন করে দিল, এরকমটা হয়েছে। তাই ওরা প্যাটার্ন চেঞ্জ করে কখন কি করবে মানে বলাটা মুশকিল। আর সাম্প্রতিক ঘটনাবলী বললাম যে কনস্টেবলের ক্ষেত্রে খুব বেশি ইন্টারন্যাশনালি বা এরকম করা দরকার নেই। ন্যাশনাল কোনো এরকম ঘটনা ছোটখাটো হলে সেগুলো করতে পারে। ছোটখাটো যেমন হয়তো অপরাজিতা বিল, বা এরকম ধরনের সোশ্যাল মিডিয়া বা কিছু কিছু এই সমস্ত জিনিস এগুলো করতে পারো। আর হচ্ছে ইংলিশ হচ্ছে বেসিক নলেজ কিছু। ইংলিশে যেমন টেন্স, এটা যেমন প্রায় জিজ্ঞাসা করা হয়, যে হয়তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফরম্যাট বলো, বা হয়তো বললো কিছু একটা বলে দিল যে এটাকে ইংরেজিতে কি হবে। ঠিক আছে, এটাও করা হয়, কারণ বেসিক ইংলিশের যে নলেজ একটা স্টুডেন্টের মধ্যে বা সেই ক্যারেন্টের মধ্যে আছে কিনা, সে অন্তত কাগজ কলম বা কিছু অফিসে যখন কাজ করবে লিখতে পড়তে পারবে কিনা, এই টেস্টটাও অনেক সময় করা হয়। দেখা যায় কিভাবে ঘরে প্রবেশ করবে, যে ঘরে ঢোকার আগে ভেতরে আসবো স্যার বা ম্যাম বলে বলতে হবে। যদি সাধারণত কি হয়, সবাইকে হয়তো দেখা যায় না, তবে অনেক সময় এটা বলে দেওয়া থাকে যে বারবার সবাই বলে তো ভেতরে আসবো স্যার, ওরা বলে এসে এসে এসব বলতে হয়। বলে অনেক সময় কিন্তু বলে তোমাকে বলে দিতে পারে যে কিছু বলা দরকার নেই, সোজা ঘরে ঢুকে যাবে, এটাও কিন্তু অনেক সময় বলে। এটা বেশিরভাগ সময় এরকম হয়। তো এরকম বলে যে কিছু বলা দরকার তো হবে না, সোজা, তাহলে কিছু বলবে না ভেতরে ঢুকে গেলে। দিয়ে এই উইশটা করো, ঠিক আছে, যে গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার, যখন ঠিক যে টাইমটা হবে এটাও কিন্তু ম্যাটার করে। ঠিক আছে, যদি 12টা বেজে যায়, 12টা বেজে গেলেই তারপরে গুড আফটারনুন বলবে। গুড নুন মানে নুনের কোনো উইশের জায়গা নেই, হয় গুড মর্নিং 11টা 59 পর্যন্ত, আর 12টা বেজে গেলে তারপরে হচ্ছে গুড আফটারনুন। এটা কিন্তু না বলা প্র্যাকটিস করলে দেখবে তোমার কেমন লাগছে, মনে হবে একটা কেমন কেমন লাগছে, হাপু যেটাকে আমরা গোদা বাংলায় বলি। যদি এই জিনিসটা তুমি অভ্যাস না করো, না গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, বা গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম, না যদি বলো দেখবে হবে না, বলা কেমন লাগবে। এটা কিন্তু বলছি বারবার, তাই বলা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে এমনি বাবা মাকে হোক বা কেউ বন্ধু টন্ধু থাকুক প্র্যাকটিস করো, বা আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করো। মোবাইলের ক্যামেরাটা অন রাখো, তুমি নিজেই ডেভেলপ করতে পারবে তোমার স্পিকিং পাওয়ার বা কমিউনিকেশন স্কিল, কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা তুমি নিজে বুঝতে পারবে, না বললে হবে না। আর জয় হিন্দের যে ব্যাপারটা বলে হচ্ছে, যারা ডিপার্টমেন্টে থাকে, ডিপার্টমেন্টে থাকলে তবেই জয় হিন্দ বলা উচিত, আদারওয়াইজ বলা উচিত না। তাই বসতে বলে অবশ্যই থ্যাংক ইউ স্যার এটা বলতে পারো। আর ঠোঁটের কোনো একটা হালকা হাসি রাখতে পারো, যেটা সবাই পারে না, এটা সম্ভব হয়ও না, কারণ এখন হয়তো মনে হচ্ছে, কিন্তু ওখানে দেখো অন্যান্য জায়গাতে কি হয় বলতো, এটা প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছ বা অন্য কোনো ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেখানে সবাই কিন্তু বেশিরভাগই কি হয় যে একটা ফর্মাল ড্রেসে থাকে। আর এখানে বেশিরভাগ কি থাকে বলতো, পুলিশরা তাদের নিজের ইউনিফর্মেই থাকে সাধারণত বেশিরভাগ। তো যখনই ওই পুলিশি ড্রেসে ইউনিফর্মে থাকবে না, আর তাদের যে একটা আলাদা গাম্ভীর্য থাকে, মানে এই গাম্ভীর্যটা কি হয় সবার হাওয়া বেরিয়ে যায়। তো সেই কারণের জন্য এটা একটা চেষ্টা করতে হবে যে আত্মবিশ্বাসী, ঠিক আছে, একটা হালকা হাসি, মানে কি মিচিক মিচিক হাসি রাখবে না, যেন এরকম তোমাকে দেখে মনে হয় যে তোমার ভয় আসছে না, তোমার নার্ভাসনেস ওখানে কাজ করছে না, তোমাকে মনে হয় যে তুমি যথেষ্ট কনফিডেন্ট আত্মবিশ্বাসী। সেই দৃষ্টি নিয়ে চোখে চোখ রেখে সবার উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস ধরো দীর্ঘক্ষণ ধরে চলছে, এই ধরো তুমি ক্যান্ডিডেট আছো,
আর এখানে একটা এই ধরো 4 জন ইন্টারভিউয়ার বসে আছে, ঠিক আছে, হয়তো এইজন কোশ্চেন করছে, তা বলে শুধু তুমি এর দিকে আই কন্ট্যাক্ট করে কথা বলবে তা না, এর দিকে একটু বেশি থাকবে, কিন্তু কথা বলার সময় ধরো একটু বেশিক্ষণ ধরে চলছে, হয়তো 1 মিনিট 2 মিনিট হয়ে গেল, বাকিদেরকে ইগনোর করা হয়ে যাবে, তার মানে একেও আই কন্ট্যাক্ট করবে, একেও করবে, একেও করবে, সবাইকে, চারিদিকে তোমার চোখ চোখ কিন্তু নড়বে। মানে ইন্টারভিউ মানে যিনি কোশ্চেন করছেন শুধু তারই কোশ্চেন না, মানে এই জিনিসটা নয় যে যিনি কোশ্চেন করছেন শুধুমাত্র সে কোশ্চেন করছে তার বক্তব্য মানে তাকে তুমি স্যাটিসফাই করছো, তা নয়। ইন্টারভিউ বোর্ড একটা প্যানেল, মানে ওখানে যতজন মেম্বার আছে সবাইকে তোমাকে স্যাটিসফাই করতে হবে। সুতরাং সবার দিকে আই কন্ট্যাক্টটা করতে হবে, যে তবে যখন কোশ্চেন করবে তার দিকে বেশি, আর অন্যদের দিকে একটু হালকা হালকা করে। এই জিনিসটা না করলেও চাকরিটা স্যার, অনেক ডান বড় আশা দিকে আছে। বাম দিকে থাকলে সেক্ষেত্রেও করতে হবে? হ্যাঁ, ডান দিকে বাম দিকে স্যার দুর্গাপুরে ছিল 2020-তে। হ্যাঁ, ওর যতটা পারা যায়, মেদিনীপুরেও। ঠিক আছে, যতটা পারা যায় তা বলে, হ্যাঁ, এটা আমি অনেক সময় হ্যাঁ শুনেছি, যে হয়তো এরকম কারো চেয়ার আছে, কেউ বসেছে এখানে, কেউ বসেছে এখানে, কেউ বসেছে এখানে, কেউ বসেছে এখানে, তাই তো এরকম ধরনের ওরা হয়েছে। তো সেই হ্যাঁ ক্ষেত্রে স্যার, তুমি যখন সামনে তিনজন আর পাশে দুজন দুজন করে 4 জন ছিল। হ্যাঁ, এরকম ভাবে তুমি হয়তো বসেছো, কিন্তু চেয়ারকে ঘুরিয়ে নিয়ে বা তুমি উঠে তো ঘোরাবে না। তো যতটা পারা যায়, ঠিক আছে, তোমার আই কন্ট্যাক্টটা বা হচ্ছে মুভমেন্টটা হবে গলাটা, যতটা পারা যায় করবে, মানে যে একদম একবার এই দিক করে এরকম করে বসে এই দিক করে ঘুরে এরকম তো ঘুরবে না। এটাও একটা জিনিস মানে দেখতে চায়, সেটা ওই জন্য এরকম করে। আর কোনো প্রশ্নের উত্তর না থাকলে, জানা নাই, একটু পোলাইটলির সঙ্গে বিনয়ের সঙ্গে বলবে যে না এটা স্যার জানা নেই বলে ছেড়ে দেবে। আর পলিটিক্যাল বা ধর্মীয় ব্যাপারে অনেক সময় হতে পারে কোনো উস্কানিমূলকও যদি বলা হয় বা বিতর্কিতমূলক বলা হয়, সেই ক্ষেত্রে সম্পূর্ণ এড়িয়ে যাবে। মানে ব্যাপারটা হয় যে কোনোভাবেই তুমি চটে গেলে বা রেগে গেলে হবে না, এটা অনেক সময় টেস্ট করা হতে পারে সেই ব্যাপারটা। আর বিতর্কিতমূলক ব্যাপার যত পারা যায় এড়িয়ে যাবে, রাজনৈতিক বা পলিটিক্যাল যাই হোক বললে পরে এড়িয়ে এড়িয়ে যাবে। হয়তো যেমন এর আগেবারে একটা অভিজ্ঞতা বলে কিন্তু জানা হয়েছিল যে তুমি কোন পার্টি মানে সমর্থন করো, বা তুমি বর্তমান সরকারের কর্মকাণ্ডে কতটা খুশি, এরকম ধরনের অনেক সময় যেমন বলা হয়। বা হয়তো বলে দিলে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে জিনিস হয়েছে তুমি কতটা সাপোর্ট করছো অমুক তমুক, এই জিনিস বলছে। এবার তা বলে তুমি ওই ফেসবুক টেসবুক সোশ্যাল মিডিয়ায় যেসব ক্যালকুলেশন ঘুরে বেড়ায়, যে লক্ষ্মীর ভান্ডার এতজন পায়, এত হয়, এতে 25,000 কি 40,000 মানুষকে চাকরি দেওয়া যেত, ওই হিসেব বলতে যাবে না। আমরা সরকারি যে কোনো প্রজেক্ট বা যে কোনো যাই হোক সেইটাকে আমরা ইতিবাচক হিসাবেই নেব, যে যখন এটা বিল পাস হয়েছে বা কিছু হয়েছে, সেটাতে এমন তো নয় যে সরকার মানে চাইছে সে তার নিজের পকেট থেকে দিচ্ছে বা নিজের জমিদারি টাকা থেকে দিচ্ছে, এরকম ব্যাপার তো হয়ে যায় না। এটা যখন দিচ্ছে নিশ্চয়ই কোনো সোর্স আছে বা আছে সেই বলে দিচ্ছে। আর একটা জিনিস এই যে ভোটের ব্যাপার, যেহেতু এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাই তো, গণতান্ত্রিক পদ্ধতিতে ভারত হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। তাই সুতরাং কোনো রাজনৈতিক দল যে না এই রাজনৈতিক দল এখন ভালো কাজ করছে না বা এই করছে না, এইসব বলবো না, ওইভাবে আমি যাবোই না। একটা জিনিস একটাই বলবো যে হ্যাঁ, যে যেহেতু সংখ্যা মেজরিটি, ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেছে, ঠিক আছে, তো অবশ্যই আহ, কাজ করছে, হ্যাঁ ঠিকঠাক করছে, বা আগামী দিনে যে যে ঘাটতিগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে, সেভাবে তোমাকে উত্তর দিতে হবে। আর নিজের সম্পর্কে তোমাকে যে ডাইরেক্ট কোনো কিছু বলে তাহলে বলবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, এই বিষয়ে আমি বলতে চাই না, ঠিক আছে, সেটা বলে দেবে। কারণ এটা আমার গণতান্ত্রিক ভোটাধিকার ব্যাপার, এটা এবং এটা আমার ব্যক্তিগত, ঠিক আছে, এই ব্যাপারে বলতে চাই না। আর কোনো রাজনৈতিক দল বা যদি এরকমও বলে, তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস বলতে হবে যে রাজনৈতিক প্রতীক হিসাবে আমি দিই না। আমার যদি মনে হয় যে এই ক্যান্ডিডেট বা যে প্রার্থী দাঁড়াচ্ছে সেই প্রার্থী যোগ্য, সে কাজ করবে, ঠিক আছে, তাহলে আমি সেই দল মানে সেই তাকে সাপোর্ট করব। এইভাবে একটা বলতে পারো যে এরকম যদি কিছু বলে, এবং এখান থেকে অনেক সময় করা হয়। আর মুখস্থ করা কোনো বই থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে মুখস্থ করা যে সমস্ত উত্তর, ঠিক আছে, এই যে পুলিশের জব কেন করতে চাও অমুক তমুক থাকে, এই মুখস্থ করা জিনিস বলবে না। কারণ এইগুলো বেশি অতিরঞ্জিত হয়, জানে যে হ্যাঁ ছেলে মুখস্থ করে এসেছে আমাদেরকে পটাবার জন্য এসে বলছে, ডাইরেক্ট বলেও দেয়। তাও কিছু কোশ্চেন বলছি যে পুলিশে আসতে চাও কেন, আমি অত পুলিশের খাঁকি ড্রেস অমুক তমুক সব যাবোই না, ওই বলে দিলাম যে সমাজে একটা নিজের পরিচয় বা হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে চাই, মানে রোজগারের একটা উপার্জন, সেই সঙ্গে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, এবং জীবনে বাঁচতে গেলে যে আমাদের বেসিক নিডস গুলো দরকার তার জন্য কিছু জব আমাদের করতে হবে। তো সেই জন্য যেহেতু পুলিশও একটা তোমার হচ্ছে সমাজ রক্ষার দায়িত্বে থাকে, ঠিক আছে,
সুতরাং এটা আমি একটা আদর্শ জবগুলোর মধ্যে একটা মনে করি, সেই কারণের জন্য আসতে চাই বলে ছেড়ে দেবে। আর পুলিশের ঘুষ নেওয়ার ব্যাপার, এটা এড়িয়ে যাওয়াই ভালো, ঠিক আছে? এই ব্যাপারে আমার জানা নেই, অভিজ্ঞতা নেই, তাই বলবে। অভিজ্ঞতা নেই বলবে না, যে এই ব্যাপারে আমার জানা নেই। এবার তোমাকে আবার বলতে পারে জানা নেই, সবাই তো বলে, অমুক তোমাকেই বলতে পারে, ঠিক আছে? এটা বলবে স্যার না, এই বিষয়ে আমার অন্তত জানা নেই বলে ছেড়ে দেবে। আরো অনেক কিছু বলতে চাইবে, কিন্তু ওখানে থেমে যাবে, আর কিছু উত্তর দেবে না, করবে না। দেখবে ওরা অন্য কোশ্চেনে চলে আসবে তখন। ঊর্ধ্বতন অফিসার আর যতই মানে যে কোনো কোশ্চেনের আনসার যতটা চাইবে ইন ব্রিফ, ঠিক আছে, সংক্ষেপে। এমন নয় তুমি ভাবছো যে আমি বেশি বড় করে বলছি তার মানে বেশি নাম্বার দেবে আমাকে, তা নয়। যতটা পারবে 1-2 লাইনের মধ্যে ছেড়ে দেবে শর্টকাটে। আর দেখবে তোমাকে বেশি সময় দেবেই না, ফটাফট চারিদিক থেকে, এই দিক থেকে ওই দিক থেকে সামনে থেকে একসঙ্গে অনেক সময় কোশ্চেন করে। এবার যদি একসাথে কোশ্চেন করে তুমি ধরো কারো উত্তর দিচ্ছ, তাহলে এটা বলে দিতে পারো সরি স্যার, আমি এই উত্তরটা দিয়ে আপনার উত্তরে আসছি বা আপনার প্রশ্নের উত্তরে আসছি, এভাবে একটু বলে দেবে। তোমার গ্র্যাজুয়েশন আছে কোন, চাইবে যদি বলে যে এসআই চাইবে কিনা, অবশ্যই বলে দেবে। এমন নয় যে তুমি ভাবছো যে আমি কনস্টেবলই করবো তাই বলবে, তা না। বা গ্র্যাজুয়েশন আছে কিনা জানতে চাইলে গ্র্যাজুয়েশন কম বেশি সবার থাকে, বলে দেবে। এটা জানবে যে হায়ার কোয়ালিফিকেশনের সবসময় দাম থাকে। বা হয়তো এটা বলতে পারে যে হায়ার কোয়ালিফিকেশন আছে, চাও তাও চাইছো কেন, তো বলবে যে আমি এসআই এরও প্রিপারেশন নিচ্ছি, যদি স্যার হয় তো। বলছি স্যার বলছি আর কি কোনো সার্টিফিকেট কি ওখানে শো করবো, যেমন এনএসএসসি বা এনএসএসসি থাকলে কিংবা কম্পিউটার কিংবা অন্যান্য কোনো কোর্স করা থাকলে সেগুলো? আমার মনে হয় যে একমাত্র ডিএলএড বিএড বা এটা যদি পারো এটা অ্যাভয়েড করাই ভালো, ঠিক আছে? ডিএলএড বা বিএড এটা অ্যাভয়েড করা ভালো, বা বলে দিলেও অসুবিধা নেই, তখন বলতে তবে এটা একটু অ্যাভয়েড করা ভালো। হয়তো বলবে গ্র্যাজুয়েশন, এটা বলতে পারো যে হয়তো কনস্টেবলের মাধ্যমিক পাস, এটা একটা প্রথমে যে যদি বলে যে কনস্টেবলের তো মাধ্যমিক পাস, তাহলে আপনি গ্র্যাজুয়েশন করেছেন কেন বা কিছু এরকম, তো এটা বলবে যে যে কোনো, আমি মনে করি যে আগে প্রথমে গ্র্যাজুয়েশন আমার একটা কোর্স, মানে যেখানে সেই সাবজেক্টের বা সেই সেই বিষয়ের উপরে একটা ওভারঅল জ্ঞান দেওয়া হয়। তো সেই কারণে প্রথমে আমার কোয়ালিফিকেশন বাড়াতে চেয়েছি, ঠিক আছে? পরবর্তীকালে আমি যাতে যে কোনো কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাই, যে কোনো চাকরির ক্ষেত্রে, বা আমার নলেজটা, জ্ঞানের পরিধিকে আরো বাড়ানোর জন্য। তো আমি এসআই এর প্রিপারেশন করছি, অবশ্যই সুযোগ পেলে, এবার যদি বলে ভ্যাকেন্সি ফাঁকা হয়ে যাবে, বলবে পরে রিক্রুটমেন্টে সেটা ফিল হয়ে যাবে, ঠিক আছে? যে এরকম বলবে না যে ভাবছো যে তুমি কনস্টেবল ইন্টারভিউ দিচ্ছ মানে কনস্টেবল আমাকে স্যাটিসফাই করতে হবে যে হ্যাঁ, আমি এটাতেই চাকরি চাই, তা কখনো বলবে না। যদি কোয়ালিফিকেশন থাকে, যোগ্যতা থাকে, অবশ্যই আমি সেটার জন্য করছি সেটা বলবে। তাতে কোনো নেগেটিভিটি মানে নেগেটিভ কিছু পড়বে না, ইম্প্যাক্ট পড়বে না। আর ডিএলএড বিএড বা এই সমস্ত যদি কেউ করে থাকো, যদি বলেও দাও, তো বলে দেবে কি আছে, অসুবিধা নেই। তো বলবে যে তখন আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে এই একটা কোর্স করে রাখি। কিন্তু এখন বর্তমানে সময়ের সাপেক্ষে আমি আমার যে স্বপ্ন বা আমার যেটা ইচ্ছে, সেটা টার্গেটটা চেঞ্জ করেছি বা পরিবর্তন হয়েছে। পুলিশের কাজ, এইটা যেমন প্রায় অনেক বলা হয় যে পুলিশের কাজ বলতে বলা হয়, পুলিশের কাজ কি ইংরেজিতে বল, বাংলায় নেই। সেই জন্য আমি সেন্টেন্স গুলো একটু লিখে দিয়েছি, গড়বে মানে এসআইদের ক্ষেত্রে বিশেষ করে বলতে বলে, যারা ইংরেজিতে বলতে পারে না, বলে ট্রাই করো, চেষ্টা করো, কিছু বলে ভুল হোক তাও চেষ্টা করো, ওরা এরকম করে বলে। কনস্টেবলদেরকে হয়তো বলতে পারে যে পুলিশ আর দ্য সেভিয়ার অফ দ্য সোসাইটি, তারা সমাজের রক্ষাকর্তা, দে পারফর্ম দ্য ডিউটিজ ইন হুইচ লস হ্যাজ অ্যাসাইন্ড, মানে যেখানে আইন মেনে তারা কি করে তাদের কর্তব্য পালন করে। দে আর ইন্টারেস্টেড টু প্রোটেক্ট দ্য পাবলিক এগেন্স্ট ভায়োলেন্স, ক্রাইম অ্যান্ড আদার হার্মফুল এফেক্টস, অর্থাৎ পাবলিককে রক্ষার দায়িত্ব, এটা ইন্টারেস্টেড হয়ে গেছে, ইন্টারেস্টেড, মানে দে আর ইন্টারেস্টেড, তাদের উপরে প্রতিস্থাপন করা হয় টু প্রোটেক্ট দ্য পাবলিক এগেন্স্ট ভায়োলেন্স, মানে হিংসা বা কোনো ক্রাইম বা কোনো হার্মফুল ইফেক্টসের বিরুদ্ধে তাদেরকে রক্ষা করা। ইভেন ডিউরিং দ্য প্যান্ডেমিক এক্সিকিউট দেয়ার ডিউটিস, প্যান্ডেমিকের সময়ে তারা যে দায়িত্ব পালন করে, দে আর এনগেজ ইন 24 আওয়ার্স, তারা 24 ঘন্টা নিযুক্ত থাকে। দে কিপ অন আই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে। দে কন্ট্রোল মব গ্যাদারিং, কোনো যদি জনবিক্ষোভ বা কিছু হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করে। এবার একটা বিষয় যেটা দেয়, দেখবে যে যে যা বিষয় নিয়ে লেখাপড়া করেছে সেই সাবজেক্টটা পুলিশে কিভাবে কাজে লাগাবে বা লাগবে বলে এরকম একটা কোশ্চেন থাকে, এটা প্রায় প্রতিবারই পড়ে। এবং এখানে যদি হাজাবার ইচ্ছে থাকে, মানে তুমি যতই যাই এক্সপ্লেনেশন দাও না কেন, ওদের পছন্দ হবে না, তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টো পাল্টা প্রশ্ন করবে। কিন্তু এখানেও তাই, আমি মোটামুটি যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো বলে দেবে,
তারপরে চুপ থেকে যাবে, ঠিক আছে? তারপরে চুপ থেকে যাবে, কিছু বলবে না, দেখবে কোশ্চেন চেঞ্জ করবে। কারণ আজ পর্যন্ত যতজনই হয়েছে এসআই, মানে যতজনকে জিজ্ঞাসা করেছে যা হয়েছে, ওই যাই বলেছে তা এটা তো এটাও হয় সেটাও হয় অমুক করে, মানে কারো মানে পছন্দ হয়নি, মানে হয় না, ওটা ইচ্ছে করে এরকম করে। তো কেউ সাহিত্য নিয়ে যদি করে থাকো, এটা বলবে যে অফিসিয়াল কাজকর্ম দেখার জন্য বা ভাষা দক্ষতা প্রয়োজন, ঠিক আছে? ভাষা দক্ষতা প্রয়োজন কোনো কিছু জিডি বা কোনো কিছু কাগজ লিখতে গেলে বা কিছু করতে গেলে, ঠিক আছে? সেটা যেমন একটা সাহিত্য, বাংলা হোক বা ইংরেজি হোক বলতে পারো। ম্যাথ, স্যার ফিজিক্স বা ইতিহাস কেমিস্ট্রি। ইতিহাস সাবজেক্ট হলে কি বলবো? হ্যাঁ, স্যার হিস্ট্রি নিয়ে পড়েছি, তাহলে স্যার ওটার জন্য কি বলবো? হিস্ট্রি কি বলবে, হ্যাঁ বলবে যে ইতিহাসে যে মানে পুলিশি, ঠিক আছে, যে পুলিশি সংস্করণ, যেমন এইসব যেমন ইতিহাসে আছে, বা যে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বা বিভিন্ন জিনিস, যে সমস্ত জিনিসগুলো হয়েছিল সেগুলোর বিভিন্ন ঘটনা, সেগুলো আমাকে অনুপ্রেরণা জাগায় যে একজন পুলিশ অফিসার হওয়ার জন্য, ঠিক আছে, বা পুলিশের কাজকর্ম করার জন্য। এই সমস্ত জিনিসগুলো বলতে পারো ওখানে তো। তারপরে যেমন হচ্ছে মোগল যুগে যেমন যে বা যেমন কামানের আবিষ্কার হয়, ঠিক আছে, মোগল যুগে বা এই যুগে, এই সমস্ত বিভিন্ন জিনিস ওইগুলো বলতে পারো। তো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি কি, যে গণিত এমন একটা সংখ্যা, গণিত যদি বলে যে ম্যাথামেটিক্সে পড়েছে কি কাজে লাগবে? ম্যাথামেটিক্স তো ওখানে আর তো করবে না পুলিশে জব করে। তো ম্যাথামেটিক্স কেন শেখানো হয়? তো যেমন ম্যাথামেটিক্স হচ্ছে আমার একটা বিষয় যেখানে এই যে সংখ্যা তত্ত্বের ধারণা এবং তার মধ্যে বুদ্ধিমত্তা, বিচার ক্ষমতা, চিন্তা শক্তি, এই সমস্ত জিনিস বাড়ায় যা আমাদের কাজকে আরো এগিয়ে যাবে। আমি খুব ছোট করে এখানে বলে দিয়েছি, আর খুব ছোট করেই বলবে, বেশি বড় করে বলা দরকার নেই। ফিজিক্স বা কেমিস্ট্রি এই জিনিসগুলো এরকম বলতে পারো যে যে কোনো এখন যে কোনো ক্রাইম বা অপরাধ হলে সেগুলো এখন বিভিন্ন বিজ্ঞানকে কাজে লাগিয়েই করা হচ্ছে। বিভিন্ন ক্রাইম যেমন হচ্ছে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ক্রাইম স্পট থেকে বিভিন্ন জিনিস, মানে যারা কেমিস্ট্রি আছো সেই জিনিস বলতে পারো। বায়োলজির যারা আছো তাদের ক্ষেত্রে বলতে পারো যে কোনো একটা বডি শনাক্তকরণ, বডি স্ট্রাকচার, পার্টস, সেই সমস্ত সম্পর্কে ধারণা ফিজিওলজি বা জুলজি বা জীবন বিজ্ঞানে পড়েছে। পদার্থবিদ্যা সূত্র প্রয়োগ করে কোনো বন্দুকের গুলি, বেগ, গতিশক্তি বা কোনো অপরাধীর সংক্রান্ত বিভিন্ন জিনিস গণিতে নির্ণয় করা যাবে সহজভাবে। ভূগোলের ক্ষেত্রে এরকম বলতে হবে যে ভূগোল আমি বিভিন্ন এলাকার যে সমাজ বা জলবায়ুর যে মানে জীবিকা বা জীবনযাত্রা সেই সম্পর্কে, আবহাওয়া সেই সম্পর্কে ওয়াকিবহাল, পরিবেশে মানিয়ে নিতে পারবো এই জিনিস বলতে পারো। স্যার এডুকেশন বিষয়টা কিভাবে বলবো? এডুকেশন সাবজেক্ট, হ্যাঁ, এডুকেশন সাবজেক্ট। এডুকেশনে কি আমি আছে জানি না, যে এডুকেশনে কি সাবজেক্ট আছে বলে, মানে কি বিষয় আছে এডুকেশনের মধ্যে? স্যার স্যার বোটানি কি ইঞ্জিনিয়ারিং হবে স্যার? কি সাইবার ক্রাইম বলে দেবো? হুম। ইঞ্জিনিয়ারিং বললে কি সাইবার সাইবার ক্রাইম বলে দেবো? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বললে বলবে কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার নিশ্চয়ই কম্পিউটারে মানে ভালো করে শেখানো হয় ইঞ্জিনিয়ারিং কোর্সে, ঠিক আছে, সেটা বলতে পারো। কি ইঞ্জিনিয়ার, তোমার কি ইঞ্জিনিয়ারিং? স্যার 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 বোটানি কি হবে স্যার? বোটানি? বোটানি তো এই তো এখানেই চলে এলো, যদিও বোটানি উদ্ভিদবিদ্যা, যদিও তা বলবে যে বোটানি মানে শুধু তো বোটানি থাকে না, তার পাশে ফিজিওলজি, জুওলজি এগুলো থাকে। ওটাই বলবে যে জীবন বিজ্ঞানে কোনো বডি মানে স্ট্রাকচার বা পার্টস এই সম্পর্কে পড়াশোনা লেখাপড়া করেছি, তো পাশাপাশি তো কোনো বডি আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে সাহায্য করতে পারবে বা কিছু। এডুকেশন মনে হয় সেই সবই থাকে না ওতে তো, মানে প্রায় সবকিছুই থাকে, মানে শিক্ষা, ঠিক আছে, সে বলবে। সাইবার ক্রাইম কি, তো দেখো যে সাইবার ক্রাইম এই সমস্ত জিনিসগুলো এখন খুব বাড়ছে, মানে এইখান থেকে সেই জন্য কোশ্চেন হতে পারে যে সাইবার ক্রাইম হচ্ছে কি জিনিস, যে মোবাইল বা কম্পিউটার, ইন্টারনেট দ্বারা গোপনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপন তথ্য, সম্পদ বা ছবি, ভিডিও চুরি করা, বিভিন্ন স্প্যাম মেসেজিং এবং অন্যান্য মাধ্যম দ্বারা। কয়েকটি উদাহরণ হচ্ছে কি, যেমন সাইবার পর্নোগ্রাফি, তারপর যে অনলাইন জুয়া, এটা নিয়ে যেমন খুব এখন চলছে, এখন সব বাতিল করে দেওয়া হয়েছে। প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট বা এই সমস্ত জিনিস যারা যারা গিয়েছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে যে ফিশিং, কপিরাইট উল্লঙ্ঘন, ব্যাংক লেনদেন, হ্যাকিং, সোশ্যাল সাইট হ্যাকিং বা ছবি ভিডিও চুরি করা, তার অপব্যবহার করে হুমকি। সোশ্যাল মিডিয়া, এটা কোশ্চেন করা হয়েছিল এটা আগে, যে সোশ্যাল মিডিয়া দুটো সুফল আর দুটো কুফল। তো সুফল কি, যে জীবন থেকে মুক্তি পেতে বা প্রতিদিনের জীবন থেকে মুক্তি পেতে বা একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে মানুষ জীবন থেকে মুক্তি হয়ে গেছে। একঘেয়েমি একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে মানুষ সোশ্যাল মিডিয়ায় মনোরঞ্জন খুঁজে পায়।
বিভিন্ন মানুষের সাথে সংযোগ স্থাপনের সাথে সাথে বিভিন্ন তথ্য জানতে পারে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তির জন্য সমাজ ও পরিবার থেকে ব্যক্তিরা দূরে চলে যাচ্ছে। এটা একটা মনোরঞ্জন করতে পারছে, এন্টারটেনমেন্ট, সেই সঙ্গে যে বিভিন্ন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে এবং বিভিন্ন ইনফরমেশন জানতে পারছে। এই দুটো ভালো দিক। খারাপ দিকটা কি, অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার প্রভাবে প্রতি আসক্তির জন্য সমাজ ও পরিবার থেকে ব্যক্তিরা দূরে চলে যাচ্ছে। অনেক সময় ভুল, মিথ্যা সাজানো বা নগ্ন ইত্যাদি খবর পরিবেশনের কারণে মনে হয় যে গোটা নেট দুনিয়া হচ্ছে একটা নেতিবাচক ধারণা। এই জিনিসকে যদি দিয়ে দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, বা চ্যাট জিপিটি বলে এই সমস্ত জিনিস বলে দিল, সেই একই জিনিসই হবে, ঠিক আছে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা যে এমন একটা জিনিস, কৃত্রিম বুদ্ধিমত্তা, সে কি করে যে সে নিজে থেকে সবকিছু করে। তো এটা বলতে পারো যে মানুষ তো সারাদিন 24 ঘন্টা কাজ করতে পারে না বা অ্যাকিউরেসির সঙ্গে কাজ করতে পারে না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 24 ঘন্টায় কাজ কাজ করতে পারে। এবং যেগুলো হচ্ছে জটিল কোনো রোগ অপারেশনের ক্ষেত্রে হোক বা আবহাওয়া সংক্রান্ত বা যে কোনো জিনিস, রোগ নিরাময়, ছবি টবি দেখে এই সমস্ত জিনিস করে দিতে পারে, এগুলো তো জানো। এবারে খারাপ দিক বললে এটাই যে কোনো মানুষ, ঠিক আছে, যদি ভুল পথে মনে করে যে কাজে লাগাবে, সেই মানুষই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ডিজাইন হোক বা কম্পিউটিং করা সেই জিনিসই করছে। তো সেটাকে করলে পরে ভুল তথ্য দিতে পারে। যে ভুলভাবে যদি তথ্য তার কাছে প্রেরণ করা হয় তাহলে সে ভুল তথ্য দেবে। চ্যাট জিপিটি বা এই সমস্ত অতিরিক্ত ব্যবহারের ফলে কি হবে, যে মানুষের আস্তে আস্তে যে চিন্তা শক্তি, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো মানুষের হারিয়ে যাবে। মানে মানুষের যে কল্পনা করার শক্তি বা ভাবনা শক্তি, চিন্তা শক্তি বা ইমোশন, যে আবেগ, সেই সমস্ত জিনিসগুলো কি হবে, একদিনকে অবলুপ্ত হয়ে যাবে এগুলোর বেশি ব্যবহারের ফলে। এবার যেগুলো যেগুলো সাধারণ জিকে, মানে এটা এই সমস্ত জিনিস যার যা সাবজেক্টই হোক না কেন, আমি কয়েকটা এমনি জাস্ট উদাহরণ তুলেছি। যেমন হচ্ছে নিউটনের দ্বিতীয় গতির সূত্র, কমন জিনিসগুলো জিজ্ঞাসা করা হয়। ওহমের সূত্র, জুলের সূত্র, বংশগতি, পর্যায় সারণী, জনককে। তারপর যে পানিপথের এই যুদ্ধ থেকে এখানে, ঠিক আছে, প্রায় প্রতি বছরই কোশ্চেন করে যে পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যুদ্ধ। শুধু ইতিহাস অনার্স বলে নয়, যে কোনো যা যা কাউকে জিজ্ঞাসা করা হতে পারে। তারপরে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পশ্চিমবঙ্গে দুটি। আর পশ্চিমবঙ্গটা, ঠিক আছে, যদি আমার নোটসও দিয়েছিলাম সেখান থেকে হতে পারে, বা ক্লাস 9 বা 10-এর হয়তো ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি মোটামুটি সবটা দেওয়া আছে, যেখান থেকে নিশ্চয়ই সবার কাছে বই মোটামুটি আছে। যে ওয়েস্ট বেঙ্গলটা ভালো করে, পশ্চিমবঙ্গটা একটু ভালো করে করে নিয়ে, কারণ এইখান থেকে প্রায় প্রত্যেক জনকেই কোশ্চেন করা হয় পশ্চিমবঙ্গ ব্যাপারটা সে পুরোটা জানে কি। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বা কোনো মৎস্য পর্যটন কেন্দ্র বা লৌহ ইস্পাত কেন্দ্র বা কয়লা খনি অঞ্চলের নাম, এই জিনিসটা দেখা হয়। সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে কাশ্মীর হত্যা বা অপারেশন সিন্দুর, তারপরে SIR, চন্দ্রযান-3, রাশিয়ান ইউক্রেন যুদ্ধ, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এর মধ্যে এইটা একটু ট্রেন্ডিং এ ছিল, SIR-টা এখন ট্রেন্ডিং এ রয়েছে। অপরাজিতা বিলটা, ঠিক আছে, হতে পারে, তবে এগুলো SI এর জন্যই। কনস্টেবল আশা করি এই সমস্ত জিনিস ধরবে না, ধরে না। আর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে ব্যাপারটা, এটা পুরোটা এসআইদের জন্যই বলতে পারো, যে এসআইদেরকে একটু বেশি নিজের যে সাবজেক্ট বা গ্র্যাজুয়েশনের সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আর যেহেতু মাধ্যমিক লেভেলের পরীক্ষা, ইন্টারভিউ, এটা কনস্টেবল, তাই নিজের সাবজেক্টের উপরে অতটা সাধারণত হয় না, ওভারঅল এমনি জিকে নিয়ে করে, ঠিক আছে। তাই যার যা সাবজেক্ট, তাও বলা যায় না একটু রেডি করে যাবে, যার যেটা সাবজেক্ট আছে মোটামুটি করে দিয়েছি, এখান থেকে এরকম ধরনের সেই কোশ্চেনগুলো পড়বে। যে একটা উদাহরণ দেখিয়ে দিই, যেমন ইতিহাসের ওই যে পুলিশি ব্যবস্থা বা কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, সিন্ধু সভ্যতা, ভক্তিবাদী আন্দোলন, সুলতানি মোগল যুগ, বক্সারের যুদ্ধ, স্বাধীনতা সংগ্রামীদের পরিচয় আন্দোলন। পলিটি ব্যাপারটা যেমন সবাইকে করতে হবে, ইন্ডিয়ান পলিটিটা, যারা পলিটিক্যাল সায়েন্সে করেছো বা ইতিহাস দিতে তাদেরকেও, যারা সায়েন্সের ক্যান্ডিডেট আছে তাদেরকেও। যে পলিটি উপস্থাপনের গুরুত্ব, যেমন হ্যাঁ, যেমন এর আগে আবার ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মৌলিক কর্তব্য কোন ধারায় রয়েছে, আর 5টা মৌলিক কর্তব্য সম্পর্কে বলো, তাই বলেছে। আমরা মৌলিক অধিকারগুলো জানি, যে কর্তব্যগুলো তো মুখস্থ করা হয় না। তো সেই জন্য কর্তব্যগুলো এমনি বই থেকে মুখস্থ করলে, বা যেটা আসল সংবিধানে বলা আছে খুব পড়া ভাষায় দেওয়া আছে, এটা একটু নিজের মতো করে একটু বানিয়ে নেবে। যে এরকম বললে যে আমাদের যে সংবিধানের প্রতি মর্যাদা রাখা বা সম্মান করা, এরকম ভাবে সহজভাবে বলবে। তারপরে হয়তো বললে যে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। তারপরে হচ্ছে মহিলাদেরকে সম্মান করা, বন্যপ্রাণী সংরক্ষণ, বা হচ্ছে আমাদের কুসংস্কার মুক্ত হওয়া, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে, এরকম করে বলবে সহজভাবে নিজের ভাষা।
স্যার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ফ্রিডম ফাইটার কে কে আছে জিজ্ঞাসা করেছিল আমাকে এর আগে। সেটা মানে একটু দেখে নেবে, তাই ডিস্ট্রিক্টটা জেনে রাখা তো ভালোই। তাই বললাম যে পুরো ওয়েস্ট বেঙ্গলটা ভালো করে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রত্যেকটা জনকেই প্রায় কোশ্চেন করে, এর আগে করেছে। বিভিন্ন জায়গার ইন্টারভিউ বা বিভিন্ন জায়গার চ্যানেল বিভিন্ন মানে সেটা করতে পারো, কিন্তু বিভ্রান্ত হবে না। দেখবে প্রচুর নোটস আকারে বা বিভিন্ন জিনিস দেয়। আমি একটা বলছি ওই সব জিনিস পড়বে না, ধরবে না। যে প্রচুর নোটস ফোটস এটা ওটা পড়তে পড়তে বলবে বা সাজেশন দেবে, কিছু করবে না, জাস্ট মাথাটাকে শুধু ফ্রি রাখো, মাথাটাকে ফ্রি রাখো। হ্যাঁ, কিছু কিছু জিনিস ওইগুলো কেন জিজ্ঞাসা করা হয়, তার কারণ বর্তমানে ওই এমসিকিউ প্যাটার্ন তো, বা ওই কিছুদিন আগে মানে কিছু আগে যদি ওই কোশ্চেন লিক টিকের ব্যাপারে এগুলো হচ্ছিল মানে জানে, তো এই কারণের জন্য একটু বাজিয়ে দেখছিল, মানে দেখে ইন্টারভিউ বাজিয়ে দেখে, মানে কি ধরো কাউকে একটা সহজ কোশ্চেন করলো, এই ধরো ওহমের সূত্র কি নিউটনের গতির সূত্র কি বলে পানিপথের দ্বিতীয় দ্বিতীয় যুদ্ধ বা ইয়ার যুদ্ধ, যারা ধরো ওরকম ক্যান্ডিডেট তো বলতে পারবে না, তো তখনই ধরা পড়ে যায়, তখনই তাদেরকে 1.5-2 দেয়। ওরকম যদি কোনো কোশ্চেন পড়ে, যদি না পারে, যদি সন্দেহ হয়, তাহলে তাকে 1.5-2 পর্যন্ত ইন্টারভিউ দেয়। মানে এর আগের কথা বলছি, হয়েছে। এবার আর কি করবে ওই সমস্ত ক্যান্ডিডেটরা, ওরা কি কোশ্চেন ফার্স্ট বার হলে তো পুরোতে 85-র মধ্যে তো 80 পেয়ে যাচ্ছে, তাও বাদ যায়নি। যদি এই বছর কি হয়েছে আমি জানি না, এই বছর আশা করা যাচ্ছে ওই সমস্ত জিনিস হয়নি। ঠিক আছে, আগেবার এরকম বলা হয়েছিল যে তুমি আগে কেন ম্যাডামকে বললে, তার উত্তর কি হবে? তোরা বলেও যদি দাও তো। লেডিস হুম। লেডিস ফার্স্ট বলে দেবো। হ্যাঁ, লেডিস ফার্স্ট ওটাই, কিন্তু ওটাই ভালো করে বলতে হবে যে আমাদের সংবিধানেই আছে, মৌলিক কর্তব্যতেই আছে যে সকল নারী জাতিকে শ্রদ্ধা করা। ঠিক আছে, এই কথাটা বলা আছে। স্যার হবিতে দেখি এনসিসি প্যারেড এরকম বলা যেতে পারে। এনসিসি ইয়ারাডে। প্যারেড পছন্দ করি, এরকম প্র্যাকটিস করে আমি অবসর সময়ে বা পছন্দ করি। হ্যাঁ না, সেটা এমনি দেখো, এই জিনিসগুলো হবি হতে পারে না, ঠিক আছে? মানুষের কেউ কোনো খেলাধুলা করছে, হ্যাঁ খেলাধুলা ক্রিকেট ফুটবল সেই জিনিস আলাদা। আর যে কোনো এক্সারসাইজ করছে, রান করে, সেটা হবি হয় না, ঠিক আছে? ওইটা ওটা নিজেকে শরীরে ফিট রাখার জন্য সবাই করতে পারে, বা প্রতিদিন মানুষের করা উচিত। হবি মানে কিরকম হওয়া উচিত? কেউ গান লিখে, কবিতা লিখে, বা গান শুনে, কবিতা মানে শুনতে পছন্দ করে, সিনেমা দেখতে পছন্দ করে, গাছ লাগাতে ভালোবাসে, ড্রয়িং। ড্রয়িং, স্যার এই সাঁতার কাটা হতে পারে। হবি বলা হয়। স্যার স্যার গুড সাঁতার মর্নিং কাটা। বলবো না স্যার সুপ্রভাত বলবো স্যার? যা বলবে ও নিয়ে কোনো ব্যাপার নেই, যে বাংলায় জানতে হবে ইন্টারভিউ বলে বাংলাতে সুপ্রভাত দেখাচ্ছে বেশি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। স্যার ডায়েরি রাইটিং স্যার হবে তো স্যার, হবে ডায়েরি রাইটিং। হ্যাঁ, হতে পারে, হতে পারে। স্যার স্যার সাইকেলিং হবির করা মধ্যে হতে সাঁতার পারে কাটা স্যার? হতে পারে। স্যার আমাকে জিজ্ঞাসা করেছিল বাইসাইকেলিং স্যার? স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন নন্দীগ্রামে যুদ্ধ সম্পর্কে বলো কিছু। সেটা করবে, যারা নন্দীগ্রাম থেকে যাচ্ছ, সিঙ্গুর, নন্দীগ্রাম, সব তো কোশ্চেন করবে। স্যার হবি একটার বেশি বলা যাবে? কি নিয়ে? একটার বেশি বলা যাবে হবি, মানে যদি বলি দুটো হবি আছে, চেস আর রানিং এরকম। হ্যাঁ, বলতে পারবে। স্যার তোতলামির ব্যাপারটা একটু বলবেন স্যার, কারণ আমি তো জন্মগতভাবেই তোতলা, এবার ওটা কি বলে দেবো আগে? হ্যাঁ, একটু ইয়ে হতে পারে, যদি বেশি হয়তো হয়ে হয়ে যায় তখন তাহলে ইয়ে করতে পারে, একটু নাম্বার কম দিতে পারে। না স্যার, এবার এটা কি আমি প্রথমে যদি আমাকে জিজ্ঞাসা করে যে নিজের সম্পর্কে বলো, তখন কি বলে দেবো যে আমি জন্মগতভাবেই তোতলা? না না, বলবে, নিজে থেকে বলবে কেন, ওরা নিজেরাই বলবে। স্যার বাইসাইকেলিং করা হবি কি হতে পারে স্যার? হবে, খুব একটা ভালো হবে না। স্যার ইন্টারভিউতে চশমা পরে গেলে কিছু অসুবিধা হবে? চশমা না না। স্যার যদি ক্রস কোশ্চেন করে যে চশমা পরে এসেছো,
কনস্টেবলের জন্য দেখতে পাবে না না বন্দুক চালাতে পারবে। ওরা বলবে যে মেডিকেলে আমার চশমা তোমার যেটা পাওয়ার আছে সেটা বলবে, ঠিক আছে, যে আমার এই চশমা পাওয়ার আছে, সেটা যে মেডিকেল যে স্ট্যান্ডার্ড যে মান দেওয়া আছে পুলিশের, মানে তার আন্ডারে পড়ি না, মানে সেই দিক থেকে ফিট আমি এই বলবো।